আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পোস্টাল ব্যালট সহ ৩ ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের বিক্ষোভ। প্রার্থিতা ফিরে পেতে চলছে শেষ দিনের শুনানি, নিষ্পত্তি হবে ৬৫ আবেদনের। ৭১ মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছেন মতবিনিময় সভায় তারেক রহমান। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে জামাতের আমিরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। আলোচনা হতে পারে নির্বাচন সহ সমসাময়িক ইস্যুতে। গুমের মামলায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। জুলাই অভ্যুত্থানের মামলায় তাপস সহ ২৮ জনের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ২৪-এর কোটা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ৯৩-এর মেধার উপর গুরুত্ব দেন খালেদা জিয়া, ইউজিসির চেয়ারম্যান এস.এম.এ ফায়েজ। এবং সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি, সেবা কার্যক্রম ব্যাহত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা সহ ৩টি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। তাদের অভিযোগ, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীক ভাঁজে রাখা হয়েছে, অথচ অন্য একটি প্রতীক এমনভাবে রাখা হয়েছে ব্যালট ভাঁজ করলে প্রথমে চলে আসে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন। এ সময় ছাত্রদল সভাপতি রাকিব বলেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। তার অভিযোগ, একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে ইসির স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। নির্বাচনের যে পক্ষপাতিত্বটা, সেটার বিপক্ষে আমরা আজকে জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে নেমেছি এবং রাজপথে আছি। আমাদের এই ধানের শীষকে অবমূল্যায়ন করে ব্যালট পেপারে সবার শেষের দিকে দিয়ে যেই অপচেষ্টা করা হয়েছে, ইতিমধ্যে সেই ষড়যন্ত্র বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে উন্মোচন হয়েছে। নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, সব ধরনের ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে হবে, সমর্থ থাকতে হবে। আপনার যেন মেরুদণ্ড রয়েছে কিনা এই নিয়ে যেন প্রশ্ন না আসে। ইতিমধ্যে সেই প্রশ্ন চলে এসেছে সামনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁয়ে 10টা থেকে এই আপিল শুনানি শুরু হয়। কমিশন জানান, আজ বিকেল 5টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিল শুনানি হবে। এছাড়া অপেক্ষমান থাকা আপিলের বিষয়েও সিদ্ধান্ত হবে। শুনানি শেষ হওয়ার পরপরই কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে। দর্শক, নির্বাচন কমিশনের সামনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কমিশনের ভিতরের ও বাহিরের সার্বিক পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, নির্বাচন কমিশনের সামনে আছি সকাল থেকেই এবং নির্বাচন কমিশনের ভেতর এবং বাইরের খবর জানতে চাইলেন। আগে বাইরের খবরটা দিয়ে নিই। সকাল থেকে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন, সেটা কেন্দ্রীয় শাখা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, তারা কিন্তু এখানে এসে অবস্থান
গ্রহণ করেছে। 3টি দাবি নিয়ে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং নির্বাচন কমিশনের এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই 3 দফা দাবির মধ্যে রয়েছে হচ্ছে তাদের যে পোস্টাল ব্যালট, সেটা নিয়ে আসলে ধানের শীষের যে মার্কাটা সেটা আসলে সঠিক জায়গায় দেয়া হয়নি বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে এই মার্কাটা আসলে অন্যান্য যে বড় দলগুলো আছে সেগুলোর সাথে আনা জরুরি। এছাড়া তারা বলছেন যে একটি রাজনৈতিক দলকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা এই অভিযোগ এনেছেন। এছাড়া তারা আরও বলছেন যে সরকারের পক্ষ থেকে যে আসলে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হবে না, সেটাকে উপেক্ষা করে আসলে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনের এই ব্যাপারগুলো নিয়ে তারা কিন্তু আসলে এখানে সকাল থেকেই ছাত্র দলের যে সভাপতি আছেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তারা একটা কথা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের যে এই 3টা দাবি, এই 3টা দাবির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে আসলে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা আছেন তারা যদি নিরাপদে বাড়িতে ফিরতে চায় তাহলে এই অফিস আওয়ার চলতে চলতে তাদের দাবি যাতে মেনে নেওয়া হয়, তাছাড়া কিন্তু তারা এইখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আর ভেতরে আসলে আপিল শুনানি কার্যক্রম সেটা চলছে এবং প্রার্থী এর মধ্যে আমরা খবর পেয়েছি 35 জনের আপিল শুনানি হয়েছে, আরও চলবে আসলে 5টা পর্যন্ত এবং তারপর পরই আমরা সেই সর্বশেষ খবর জানাতে পারবো। তবে প্রার্থী যারা আছে তারা কিন্তু আসলে যারা বৈধতা ফিরে পাচ্ছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, আর যারা বৈধতা ফিরে পাননি বা তাদের প্রার্থিতা ফিরে পাননি আসলে তারা কিন্তু নানা ধরনের কথা বলছেন এবং অভিযোগ করছেন। পুনম, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনের সামনে থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী মুশফিকুর রহমানের সঙ্গে। ৭১ মুক্তিযুদ্ধের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারলে গণ অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ হবে। যারা গণ অভ্যুত্থানের চেতনাকে নিজ স্বার্থে ব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। যাদের আত্মত্যাগের কারণে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের বুক ভরা কষ্টের কথা খুব কাছ থেকে শুনলেন তারেক রহমান। আশ্বাস দিলেন সবাইকে সমান মর্যাদা দেয়ার। শহীদ পরিবারের স্বজনরা অভিযোগ করেন, যে স্বপ্ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে তা এখনও পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তা তারা পূরণ করতে পারেনি। আগামী সরকার যেন অন্তর্বর্তী সরকারের মতো বেইমানি না করে। আমার একটাই চাওয়া, আমাদের সকল শহীদের যেন হত্যার বিচারটা অন্তত পক্ষে আগামী যে নির্বাচন হবে, আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন করে, তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রাইম মিনিস্টার করে আমাদের বিচার সুনিশ্চিত করতে হবে। বিএনপি নেতারা বলেন, জাতির মুক্তির দিশারি জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে না পারলে ভবিষ্যতে কেউ দেশের জন্য জীবন দিতে আসবে না। আমরা যদি আমাদের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য যারা জীবন দেয়, যারা আহত হয়, তাদেরকে যদি শ্রদ্ধা করতে না পারি তাহলে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দেবে না, হতে হবে। সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২৪-এর আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ আন্দোলন ছিল গণতন্ত্রকামী মানুষের গণ আন্দোলন। ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। এ কারণেই আমি বলি ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের
2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। তিনি বলেন 24-এর বিজয়কে সুসংহত করতে হলে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে, সুবিধাবাদীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সরকার গঠনের দায়িত্ব পেলে বিএনপি শহীদদের উদ্দেশ্য বাস্তবায়িত করবে, গণতন্ত্রের বিজয় যাত্রা অর্জিত হবে বলে জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সন্ধ্যা 6:30টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামাতে ইসলামী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলে থাকবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আসামিদের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত আগামী 25 মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া জুলাই গণ আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী ফায়াজ ও সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 29 জানুয়ারির মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এসব আদেশ দেন। এই মামলায় 28 জন আসামির মধ্যে গ্রেফতারকৃত 4 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপরাজেয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রামের নানা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে এটিএন বাংলার বিশেষ আয়োজন সাধারণের মাঝে অসাধারণ বেগম খালেদা জিয়া শীর্ষক ইস্পাহানি মির্জাপুর শুভ রাত্রি আলোচনা অনুষ্ঠানে। এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক আবদাল আহমদ। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব সিনিয়র সাংবাদিক আবদাল আহমেদ। বেগম খালেদা জিয়ার যে স্মরণ সভা ছিল, অনুষ্ঠানে ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোঠা এবং মেধাকে কেন্দ্র করে 2024 সালের জুলাই আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলেও বেগম খালেদা জিয়া 1993 সালেই মেধার প্রতি গুরুত্ব দিয়েছিলেন। নারীদের ক্ষেত্রে যদি আসি, ঢাকা ইউনিভার্সিটিতে উনি যখন আসলেন তখন আই ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর এগেইন দ্যাট টাইম। তা আমি ভাবলাম যে আমার কাছে ছাত্র শিক্ষকদের জন্য কিছু একটা চাওয়া উচিত। মেয়েদের ক্রাইসিস ছিল থাকার জায়গার, সবসময় এখনো প্রকট থাকার সমস্যা। তো সেটা যখন বলা হলো, উনি সাথে সাথেই রেলওয়ের যে জায়গাটা ছিল, যেটা সিটি কর্পোরেশনে দখলে ছিল, ওই জায়গাটা উনি সাথে সাথে ডিক্লেয়ার করলেন যে এইটাই একটা হল হবে মেয়েদের, যেটা এখন বেগম সুফিয়া কামাল হল বলা হয়। সাংবাদিক আবদাল আহমেদ তার আলোচনায় ব্যক্তি খালেদা জিয়ার উদারতার, নেতৃত্বের সত্য ও ন্যায়ের নানা গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেন। বেগম খালেদা জিয়া তাকে বলছেন যে আপনি কি আপনার সিদ্ধান্তে সেদিন আমাকে গ্রেপ্তার করেছিলেন?
বলে না ম্যাডাম, সরকারি সিদ্ধান্তে সরকার আমাকে নির্দেশ দিয়েছিল। বলে তাহলে আপনি তো রাষ্ট্রের কাজ করেছেন, রাষ্ট্র আপনাকে নির্দেশ দিয়েছে, সুতরাং রাষ্ট্রের প্রতি যদি আপনার কমিটমেন্ট থাকে আপনি আপনার কাজ করুন, আপনার পদত্যাগের প্রয়োজন নেই। এবং আমিনুল হক সাহেব উনিও পদত্যাগ করতে গিয়েছিলেন, কারণ হলো উনি আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী ছিলেন এবং আওয়ামী রাজনীতির সঙ্গে উনি সংশ্লিষ্ট ছিলেন। আওয়ামী রাজনীতির সঙ্গে আমি জড়িত, তো আমি পদত্যাগ করতে চাই। বলে কেন পদত্যাগ করবেন আপনি? আপনি কি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ না? বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব, মানবিকতা, ন্যায়নিষ্ঠা তাকে অমর করে রাখবে। চির অমর হয়ে থাকবে তার আদর্শ। বেগম খালেদা জিয়া, যেটা আমরা বলছিলাম যে সাধারণের মাঝে অসাধারণ বেগম জিয়া, তিনি বিএনপি চেয়ারপারসন নয়, তিনি সারা দেশের মানুষের মমতাময়ী নেত্রী হিসাবে তিনি তার শেষ মুহূর্তগুলো কিন্তু তিনি মানুষের জন্য, দেশের জন্য, সমগ্র জাতির জন্য তিনি বিসর্জন দিবার অঙ্গীকার করেছিলেন। প্রতিহিংসা রাজনীতি তিনি করেননি। তিনি সবসময় চেয়েছেন এই বাংলাদেশকে কিভাবে আরো বেশি উন্নয়নমুখী করা যায়, আরো বেশি সমৃদ্ধিশালী করা যায়। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। অসাধারণ খালেদা জিয়া, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইন্টার্ন চিকিৎসক ছাড়া মিড লেভেল সহ অন্যান্য ডাক্তাররা সেবা প্রদান করছেন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মস্থলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে পরবর্তী করণীয় নির্ধারণে ইন্টার্ন চিকিৎসকরা বৈঠকে বসেছেন। এই ঘটনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেছেন। ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নিয়মিত গণসংযোগ করছেন মানিকগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ১০ দলীয় জোটের প্রার্থী শেখ মোহাম্মদ সালাউদ্দিন। নির্বাচিত হলে নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ দেওয়ার পাশাপাশি বেকার মুক্ত সিংগাইয়ের হরিরামপুর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সিংগাইর হরিরামপুর ও সদরের ২টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ ২। এখানকার বাসিন্দারা মূলত কৃষিজীবী। ১৪ পুরুষের পেশাকে আঁকড়ে ধরে রেখেছেন তারা। পদ্মা নদীর ভাঙনে সর্বশান্ত হওয়ার পরেও বারবার ঘুরে দাঁড়ানো এসব মানুষ চান স্থায়ী সমাধান। নির্বাচিত হলে এসব সমস্যা নিরসনে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। চ্যালেঞ্জ হলো ভোটার উপস্থিতি, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়, তো আমার মনে হয় আমরা ওইদিকে নজর দিলে একটা ভালো রেজাল্ট আশা করছি। মানিকগঞ্জের ৩টি আসনেই ১১ দলীয় জোটের শরিকদের ছেড়ে দিয়েছিল জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকায় মানিকগঞ্জ ১ আসনে জামাতের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিকী নির্বাচন করবেন। তবে মানিকগঞ্জ ২ ও ৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের ২ নেতা। মানিকগঞ্জ ২ এ জোট প্রার্থী শেখ সালাউদ্দিন বলেন, চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। দেশে একজন লোক ব্যবসা করবে, একটা বিল্ডিং করবে, রাস্তায় একটা গাড়ি নামাবে, তার চাঁদা দিতে হবে কেন? এর চেয়ে একটা লজ্জাজনক ব্যাপার তো হইতে পারে। এবার মেনে নেওয়া যান, আমি আসতে পারলে ইনশাআল্লাহ এগুলোর ব্যাপারেও আমি কার্যকর পদক্ষেপ নেব। শুধু নদী ভাঙন নয়, নির্বিচারে বালু উত্তোলনের কারণেও ভিটে মাটি হারাতে হচ্ছে এ অঞ্চলের মানুষদের। সিংগাইরকে বলা হয়ে থাকে ঢাকা শহরের কিচেন গার্ডেন, কিন্তু এখানে যারা কৃষিজীবী মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি অতীতের কোনো সরকারের আমলেই। তবে এখানকার প্রার্থীরা বলছেন ভোটার উপস্থিতির যে চ্যালেঞ্জ রয়েছে তাদের সামনে, সেটি পূরণে যদি এখানকার ভোটাররা সহায়তা করেন তাহলে এখানকার বাসিন্দাদের ভাগ্যের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সিংগাইর, মানিকগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুরের বড়বাড়ি বাজার থেকে সেখানকার সবশেষ নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী জামিল হাসান শান্ত।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি ঘাটাইল বাজারে। এটি টাঙ্গাইল ৩ আসনের অন্তর্ভুক্ত। এই আসনটি আজ আমরা ঘুরে দেখেছি। এলাকায় যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, এলাকায় কিন্তু মাদকের একটি সমস্যা রয়েছে। আর সেই পাশাপাশি কিন্তু এলাকায় সন্ত্রাসীদের একটি আস্তানা রয়েছে বলে এলাকার মানুষরা আমাদেরকে জানিয়েছেন। এবং টাঙ্গাইল এই ৩ আসনে কিন্তু পাহাড়ি অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু মানুষের বসবাস আছে। এলাকার মানুষরা বলছেন যারা পাহাড়ি এলাকার মানুষদের জীবনযাপন উন্নয়ন করবেন এবং এই এলাকা থেকে মাদক মুক্ত করতে পারবেন এবং টাঙ্গাইলে হাসপাতাল এবং স্কুল করতে পারবেন, তাকে কিন্তু আসন্ন নির্বাচনে এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিধিনিষেধের কারণে নির্বাচনের প্রচারণা চালাতে পারছেন না, তবে তারা ভোটারদের দ্বারে গিয়ে দোয়া চাইছেন এবং এলাকার উন্নয়নে নানান প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই এলাকায় ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখের কাছাকাছি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। রাজনৈতিক দ্বন্দ্ব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় গত ১.৫ বছরে খুন হয়েছে অর্ধশতাধিক মানুষ। সেই সাথে রয়েছে বেকারত্ব, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই আতঙ্ক বাড়ছে খুলনা মহানগরীর বাসিন্দাদের। যারা নির্বাচিত হবেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। তরিক ইসলামের রিপোর্ট। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা ২ আসন। বিভাগীয় শহর হয়েও উন্নয়ন থেকে বঞ্চিত এ জনপদের বাসিন্দারা। ভোটাররা বলছেন যারা এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মৌলিক 5টি চাহিদা আছে, চাহিদা যেটা পূরণ করতে পারে তেমন একজন প্রার্থীকে আসলে সবাই আশা করে। নির্বাচিত হলে সন্ত্রাসবাদ দুর্নীতিমুক্ত হবে, আমরা তাকেই ভোট দিই। যেই দলই আসুক আমরা সবাই পরিবার আগে বন্ডেজ, তারপরে দল। আমরা সাধারণ মানুষ যাতে ঠিকমতো চলতে পারি, যারা বেকার আছে তাদের কর্মস্থান পাক, আমাদের শিল্প এলাকা খুলনা যে জুট মিলগুলো আছে আবার চালু হোক, এটা আমাদের আশা করি আর কি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ভোটের মাঠে লড়ছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। জানান নির্বাচিত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে তার প্রধান লক্ষ্য। ভয়হীন নিরাপদ বাংলাদেশ, নিরাপদ খুলনা গঠন করাই আমাদের লক্ষ্য। সেক্ষেত্রে উন্নয়নই হবে আমাদের মূল চাবিকাঠি। আমরা মানুষকে স্বস্তি দেবো, শান্তি দেবো এবং এই শহরের মানুষদেরকে আমরা একটা উচ্চতায় নিয়ে যাব, সেটি হচ্ছে উন্নয়নে খুলনা, সমৃদ্ধ খুলনা। এদিকে ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী দাঁড়িপাল্লার প্রার্থী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। ব্যাপক চাঁদাবাজি থেকে, ব্যাপক হানাহানি থেকে, এগুলো থেকে জনগণ একটি শান্তির সমাজ, একটি পরিবেশ চায়। সেক্ষেত্রে তারা বেছে নিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে এবার দেখা দরকার। জমজমাট ভোটের লড়াই হতে চলেছে খুলনা সদর ২ আসনে বিএনপি ও জামাত মনোনীত প্রার্থীদের মাঝে। এর একদিকে রয়েছে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, অন্যদিকে রয়েছে জামায়াত ইসলামের বাংলাদেশের জাহাঙ্গীর হোসেন হেলাল। এলাকার ভোটার ও বাসিন্দারা বলছেন আসন্ন নির্বাচনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা, যা আগামী নির্বাচনে ভোটের বড় সমীকরণ হিসেবে কাজ করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুর ১ আসনের কোনাবাড়িতে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে জানাচ্ছেন ভোটের খবর। আমরা এই মুহূর্তে আছি গাজীপুর ১ আসনের কোনাবাড়ি এলাকাতে। এই আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান এবং জামাতের প্রার্থী শাহ আলম, এছাড়াও এখানে কয়েকজন স্বতন্ত্র এবং বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। আমরা এই এলাকাতে বিভিন্ন ঘুরে দেখেছি। এখানে গাজীপুর চৌরাস্তা যানজট থেকে শুরু করে কোনাবাড়িতে বিশাল একটি ল্যান্ডফিল রয়েছে, যার কারণে এই আসনের কিছুটা পরিবেশগত সমস্যা রয়েছে। এছাড়া এই আসনটি মূলত আবাসিক এবং শিল্প এলাকা নিয়ে সমন্বিতভাবে গঠিত। এখানে যারা শ্রমিক ভোটারদের সংখ্যা এবং আবাসিক এলাকার বাসিন্দাদের ভোটার সংখ্যা প্রায় অর্ধেক। এখানে প্রার্থীরা বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলছেন, রাস্তাঘাট থেকে শুরু করে এখানে মাদকের সমস্যা, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা রয়েছে, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তারা কথা বলছেন। এখানে বিএনপি এবং জামাতের যে প্রার্থী রয়েছেন এখানে সকল সাধারণ মানুষের সমস্যার সমাধান করার মাধ্যমে গাজীপুর ১ আসনটিকে একটি পরিচ্ছন্ন, একটি সুন্দর শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। এই ছিল গাজীপুর ১ আসন থেকে সবশেষ তথ্য। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। 2025 সালে 100 কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের মাইলফলক অর্জন করেছে
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারের একটি মিলনায়তনে এক বিশেষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও কোম্পানি চিফ প্যাট্রন জসিমউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমিন হেলালি, পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ার হোল্ডার এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩ শতাধিক উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে শীর্ষ কর্মকর্তারা গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান এবং কর্মীদের অবদানের স্বীকৃতি দেন। এবারের সন্ধ্যায় লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ১,০০০ মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ইশারায় ইসরায়েল বিক্ষোভ উস্কে দিয়েছে এবং সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে। খামেনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে বলেন, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। ভাষণে খামেনি বলেন, বিক্ষোভকারীদের একটি অংশ বিদেশি শক্তির মদতপুষ্ট, আরেক অংশ তরুণ যারা বিভ্রান্ত হয়ে সহিংসতায় জড়িয়েছে। বিশ্লেষকদের মতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধ ইরানের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করতে পারে। গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে বিরোধিতা করায় ইউরোপের ৮ দেশের সব রপ্তানি পণ্যের উপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্ক আরোপের আওতায় পড়া দেশগুলো হল ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন। তিনি জানান, এই শুল্ক আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং জুনে তা বেড়ে ২৫% পৌঁছাবে। ট্রাম্পের দাবি, ইউরোপীয় দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সহায়তা ও নিরাপত্তা সুবিধা ভোগ করছে, যা এখন ফেরত দেওয়ার সময় এসেছে। একই সাথে এই অঞ্চলটি রাশিয়া ও চীনের প্রভাব মুক্ত রাখতে গ্রিনল্যান্ডকে মার্কিন অঙ্গরাজ্য করতে চান বলেও জানান তিনি। তবে তার এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতা। এবারে খেলার খবর। ইতোমধ্যে প্লে অফ থেকে বাদ পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। রংপুর রাইডার্স নিশ্চিত করেছে টুর্নামেন্টের শেষ ৪। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিয়ম রক্ষার ম্যাচে টসে হেরে রংপুরের বিপক্ষে ব্যাট করছে নবাগত নোয়াখালী। ফ্রাঞ্চাইজিটির শেষ ম্যাচে ব্যাটিং ওপেন করতে নামেন হাসান ইসাকিল ও রহমত আলী। ধীর গতির ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লের ৬ ওভারে দলের স্কোরে যোগ করেন তারা ৩৩ রান যোগ করেন। তবে হারাতে হয় রহমত আলীর উইকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত নোয়াখালীর সংগ্রহ ২ উইকেটে ১৫৮ রান। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ। আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসলেও তাদেরকে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। আইসিসির সাথে বিসিবির আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে বাংলাদেশ নিজেদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায়। শ্রীলঙ্কার সাথে বি গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে পরিবর্তন সম্ভাবনার গুঞ্জনও রয়েছে। এদিকে আইরিশরা জানিয়ে দিয়েছে তারা ভেন্যু পরিবর্তনে রাজি নয়। ক্রিক বাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, আমরা স্পষ্ট নিশ্চয়তা পেয়েছি যে আমরা বর্তমান সূচি থেকে সরছি না। অবশ্যই আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলব। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 বিশ্বকাপ আসর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পোস্টাল ব্যালট সহ ৩ ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের বিক্ষোভ। প্রার্থিতা ফিরে পেতে চলছে শেষ দিনের শুনানি। নিষ্পত্তি হবে ৬৫ আবেদনের। ৭১ মুক্তিযোদ্ধাদের মতো সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারাও ভূমিকা রেখেছেন মতবিনিময় সভায় তারেক রহমান। ক্ষমতায় গেলে তাদের সহায়তায় আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে জামাতের আমিরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। আলোচনা হতে পারে নির্বাচন সহ সমসাময়িক ইস্যুতে।
গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। জুলাই অভ্যুত্থানের মামলায় তাপস সহ 28 জনের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 24-এর কোটা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও 93-এর মেধার উপর গুরুত্ব দেন খালেদা জিয়া, ইউজিসির চেয়ারম্যান এস.এম.এ ফায়েজ। এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি, সেবা কার্যক্রম ব্যাহত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।